পড়ালেখা শেষ করে এখন দিনরাত বাপের মুখের বকা খাচ্ছি। এখনকার জামানা তো আমার থেকে আপনারাই ভালো করে জানেন। সরকারি কোনো চাকরি হইলেই আমগো দেশের সোনার মানুষগুলা ঠিক সোনার দামের মতোই টাকা চায়। আমার বাপও দিতে রাজি, কিন্তু ভাই আমার আবার ওই ছোটবেলা থেকেই ওইসব চাকরির প্রতি কোনো শখ নাই। আজাইরা কোনো মানুষের কথা শুনতে আমি মোটেও রাজি না। যেখানে কাজটাই আমি রাজি না, আমার বাপরে কত করে বললাম যে আব্বা, আমারে যে টাকাগুলা দিয়া চাকরি দিবা সে টাকাগুলো আমারে দাও, তারপর দেখো কেমন ফটাফট একদম বড়লোক হয়ে যায়। কিন্তু কে শোনে কার কথা? আমার ভাই কোনো গফও নাই, আবার বিয়ে যে করব সেই প্ল্যানও নাই যে চাকরির জন্য আমি এত টেনশন করব। তাই তো এখন খালি সারাদিন টোটো করে ঘুরে বেড়াই। ওই যে আছে না বাদর, বাদর যেমন ঠিক সারাদিন এখান থেকে ওখানে আবার ওখান থেকে এখানে, ঠিক তেমনই আর কি। চুলার দাড়িগুলো হয়েছে ঠিক বাদরের মতোই। আমার বাপরে কইলাম যে আব্বা, 100টা টাকা দাও চুল কাটমু। কি কইলো জানেন? না থাক, ওইটা আপনারা সবাই জানেন। আরে ভাই, কমন ডায়লগ। কি এবার বুঝছেন তো? তাই তো? কিন্তু আর যাই হোক, দেখতে কিন্তু মোটেও খারাপ লাগতেছে না। পুরাই একদম শাপিক খান। না না না, তার থেকেও ভালো। কি আর করার, প্রতিদিনের মতো সেই স্কুল লাইফের সাইকেলটা নিয়ে বিকেলবেলা ঘুরতে বের হচ্ছি। তো রাজামশাই কোথায় যাওয়া হচ্ছে? কেন জানো না? রাজ্য শাসনে যাচ্ছি। হুম, যান যান, আপনার তো আবার মেলা কাজ। সেটা তো জানোই, নতুন করে বলার কি আছে? আচ্ছা, তোর কি কোনো প্রেমিকাও নাই? হ্যাঁ, তোর বয়সের ছেলেদের কম করে হলেও একটা প্রেমিকা আছে। আর তুই কি বলতো? হ্যাঁ, ভালোবাসা মানুষটার জন্য সবাই কি না কি করছে। তোর ছোট সজীব, ও কেমন একটা চাকরির জন্য ছোটাছুটি করছে। আচ্ছা, যার হিসি চাপে সেই তো হিসি করার জন্য ছোটাছুটি করে, তাই না? এর মধ্যে আমাকে টানার কি আছে? আচ্ছা, তার মানে তুই প্রেম বিয়ে কিচ্ছু করবি না, আর চাকরিও করবি না? নদীর পার ধরে সাইকেল চালাইতেছি আর গান গাইতেছি, নিজেরে কেমন যেন একটা রাজা রাজা মনে হচ্ছে। হঠাৎ কই থেকে একটা মেয়ে এসে আমার সাইকেলটার সামনে পড়ে গেল। জোরে ব্রেক করার ফলে ধপ করে পড়ে গেলাম। ওই, ওই মাইয়া, কিউট পোলা দেখলে মাথা ঠিক থাকে না, তাই না? যাদের ডায়লগ তাদেরকেই ফিরিয়ে দিলাম। এই যে আপনার সাহস তো কম না, নিজের ভালো চাইলে তাড়াতাড়ি কেটে পড়েন। ওলে বাবা, সাহারিয়া ওইসব হুমকিতে ভয় পায় না, বুঝছো? ভালোই ভালোই আমার সাইকেল আর আমার পাটা ঠিক করে দিন, না হলে কানের গোড়ায় দিমো একটা। ওই পোলা, তোমার সাহস তো কম না। এইসব তো শুধু ট্রেলার, পুরো সাহস তো পড়েই আছে। তোর দাঁত বের করে হাসা বন্ধ করছি, দাঁড়া। ওই, ফাঁকা রাস্তায় নিজে একটা অপরাধ করে আবার আমাকেই তুই তুকারি করছেন? সাহস তো কম না? নেহাত ভালো ছেলে তাই, তা না হলে? ওই, তা না হলে কি? রফিক সাহেব, তাড়াতাড়ি রাস্তায় আসেন। বাবারে বাবা, আমি তো ভয় পেয়ে গেছি। মেয়েটার দিকে তাকাই দেখি রাগে খালি ফুলতেছে। হঠাৎ একটা পুলিশ আসলো। জি ম্যাডাম, বলেন। আমি তো হা করে আছি, বিনা কারণে ফেসে গেলাম না তো আবার? রফিক সাহেব, এই বেয়াদব আর ওর সাইকেলটাকে থানায় নিয়ে চলেন। ম্যাডাম, ও ম্যাডাম, এই শিশুর মতো ছেলেটিকে না নিয়ে গেলে কি হয় না বলেন? বাচ্চা মানুষ দু একটা ভুল তো করবেই, তাই না? বাচ্চা মানুষ বলেই তো গাড়িতে করে নিয়ে যাচ্ছি। কি আর করার, লোকে বলে না, মেয়ে আর পুলিশ এর খপ্পরে পড়েছো তো মরেছো। আমার কপাল তো দ্বিগুণ খারাপ, তাই মেয়ে প্লাস আবার পুলিশ। কপালে কি যে আছে একমাত্র আল্লাহই জানে। আর যাই হোক, মেয়েটা কিন্তু ঝাক্কাস। আমার সাইকেলটা একটা রুমে, আর আমি মেয়েটা সামনাসামনি লকআপের মধ্যে আছি। মেয়েটা একটা টেবিলে বসে কি যেন করছে। আমার আবার কথা না বললে পেট ব্যথা করে। ধুর, লকআপেই তো আছি, মেয়েটার সাথেই কথা বলি। ও ম্যাডাম, হ্যালো। কেমন রাগী ভাবে তাকালো, এই জন্যই মনে হয় পুলিশের চাকরিটা পাইছে। আচ্ছা ম্যাডাম, আপনার নাম কি? রিয়া। বাহ, আমার নামের সাথে তো বেশ মিলে গেছে। শাহ প্লাস রিয়া, শাহরিয়া। আমার নাম হচ্ছে শাহরিয়া। কি যেন লিখছেই তো লিখছে। আমি যে একটা মানুষ কথা বলছি,
ওনার কোনো কেয়ারই নাই। না হওয়ারই কথা, একে তো সুন্দরী, তার উপরে আবার থানার হেড। বাহ, সুন্দরী হলেই তো মাটিতে পা পড়ে না। কি যে ঝামেলায় পড়লাম রে ভাই। ও ম্যাডাম, আমাকে ছেড়ে দেন না প্লিজ। আপনাকে প্রথমে চিনলে কি এমন করতাম বলেন? আর আপনিই বলেন, দোষ কি আমার একা? কই, আপনি এত কথা বলেন কেন? কথা না বললে তো আমি থাকতে পারি না। কেমন বাচ্চা বাচ্চা ভাবে বললাম। এবার কি ভেবে যেন একটু হাসলো। মজনু মিয়া, বাচ্চাটাকে এখানে নিয়ে আসেন। ওকে ম্যাডাম বলে বাইরে নিয়ে আসলো। নাম কি? শাহরিয়া। বাবার নাম? ইকবাল হোসেন হাবিব। মায়ের নাম? আমার মা নাই। ও, তোমার বাবার ফোন নাম্বারটা দাও। আমার বাবা জীবনেও এখানে নিতে আসবে না। ওই, দাঁত বন্ধ করে নাম্বার দাও। নাম্বার দিলাম। হ্যালো আঙ্কেল, আপনার ছেলেকে সিনিয়র পুলিশ অফিসারের সাথে বেয়াদবি করার জন্য থানায় নিয়ে আসা হয়েছে। আপনি এসে ওকে নিয়ে যান। ওই শয়তানকে তো আমি কোনো দিন নিয়ে আসবো না, ওখানে ওকে রেখে দেবো, তাও যাতে একটু মানুষ হয়ে ফিরে আসে। আচ্ছা ঠিক আছে। এই যে শাহরিয়ার, তোমার বাবা কি বললো শুনলে তো? হুম। এইখানেই রাখবো নাকি বাড়ি যাবে? আমি বাড়ি যাব। এইবারের মতো ছেড়ে দিলাম। নেক্সট টাইম যেন এমন বেয়াদবি না করো, কেমন? তাহলে আর ছাড়া পাবে না, বুঝলা? হুম, ওকে। যাও এবার। এক দৌড়ে চলে আসলাম। কে যেন বলল বেয়াদব একটা পোলা। যাক বাবা, আজকের মতো বাঁচলাম। বাসায় এসে ভাতের সাথে বকা খেয়ে শুয়ে পড়লাম। পরের দিন সকাল সকাল রাস্তায় ব্রাশ করতে করতে ক্রিকেট খেলছি পিচ্ছিগুলোর সাথে। শাহরিয়া ভাই, এবার কিন্তু জোরে মারলে তুমি আউট, বাচ্চাগুলো বলল। ওকে ওকে, বল কর। বল মারলাম, আর বলটা গিয়ে রিয়ার গায়ে লাগলো। মানে কালকের ওই পুলিশ মেয়ে। বলটা নিয়ে আমার দিকে কেমন রেগে আসলো, আর কেমন কিউটও লাগতেছিল। এটা কি হলো শুনি? না মানে আমার দোষ নাই। বলটা তোমার গায়ে লাগছে, ওকে বলো। বলেই ব্যাটটা নিয়ে দৌড় দিলাম। পরে একটা পিচ্চির কাছ থেকে শুনলাম ও নাকি গতকাল রাতে আমার পাশের বাসায় ভাড়া আসছে। ধুর, মেজাজটা কেমন লাগে। দেখে দেখে ওই মেয়েকে আসতে হবে আমার বাসার পাশে। বিকেলে ছাদে বসে বসে গিটার বাজাইতেছি আর গান গাইতেছি। বাহ, বেশ ভালো গান গাও তো। পিছনে তাকায় দেখি রিয়া। এই মেয়েকে দেখলেই কেমন যেন ভয় লাগে। জানি না কখন আবার জেলে পাঠাই দেয়। আচ্ছা, সকালের ঘটনার জন্য কি থানায় নিয়ে যাবা? আরে না না। এরপরে টুকটাক কথা। তারপরে অনেক দুষ্টামি করলেও কিছু বলে না। এখন আমি আর রিয়া অনেক ফ্রি। ওই শাহরিয়া, কাল আমাকে ঘুরতে নিয়ে যাবা কিন্তু। আচ্ছা ওকে। আমি আর রিয়া ঘুরতেছি। হঠাৎ কয়েকটা ছেলে রিয়াকে উদ্দেশ্য করে বাজে কথা বলল। রিয়ার সাথে থাকায় অনেক সাহস হয়ে গেছে। রিয়া তুমি থাকো, আমি দেখতেছি। আমি গিয়ে ওই ছেলেকে ঠাস করে একটা দিলাম। জীবনের ফার্স্ট কাউকে এমন চড় দিছে। সব পোলাপান আবার আমার দিকে আসতেছে। বাবারে বাবা, আমি তো ভয়ে শেষ। রিয়াও আমার সামনে আসলো। ওদের মধ্যে একজন বলল, ভাই মেয়েটা কিন্তু থানার এসআই। পোলাগুলো শুনে কেমন দৌড়ে পালাই গেল। আরে তুমি আসতে গেলে কেন? আমি একাই তো সবগুলো। আরে কি করতে সেটা ভালোই বুঝছি। প্রথম সেদিন অনেক ঘুরোঘুরি করে সন্ধ্যায় বাসায় আসতেছি। রিয়াদের বাসার সামনে এসে বললাম, রিয়া আমাকে আমাদের বাসার গেট অব্দি দিয়ে আসবে? ওই কেন? না মানে আমার ভূতের জন্য ভয় করে। এত বড় একটা ছেলে তবুও ভয় করো? ঠিক আছে চলো। এই তো এসে গেছি। ওকে, এবার যাও। কেমন পিচ্চি বাবু? আচ্ছা টাটা, কেমন? বলে বাসায় চলে গেলাম। যাবার পর থেকেই মশার জ্বালা শুরু। তাই ভয়ে কয়েল নিতে গেলাম। কয়েল নিয়ে আসতেছি, কই থেকে যেন একটা কুকুর চিল্লাইতেছে। আমি তো ভয়ে দিছি একটা দৌড়। জোরে দৌড়ে আসার ফলে একটা মাইক্রোর সাথে ফটাস করে ধাক্কা খাইলাম। মাথাটা কেমন জানি ঝিমঝিম করলো। তারপর আর আমার কিচ্ছু মনে নাই।
যখন জ্ঞান ফিরল দেখলাম রিয়া আমার পাশে বসে আছে আর কেমন ফুপায় ফুপায় কাঁদতেছে। বাহিরে অনেক বৃষ্টি হচ্ছে। আমি উঠে বসার চেষ্টা করতেই রিয়া আবার আমাকে শুয়ে দিয়ে আর বকা দিতে শুরু করলো। ওই নিজের দিকে তো কোনো খেয়াল থাকে না, কোনোদিন কি একটু ভালোভাবে চলতে পারো না? আচ্ছা, তুমি জানলে কেমনে? আঙ্কেল আমাকে সব বলছে। আচ্ছা, আমি কয়দিন ধরে এখানে আছি? 3 দিন ধরে বেয়াদব। আচ্ছা কেমনে অ্যাক্সিডেন্ট করলা শুনি? হবেই, শয়তান যে একটা। আচ্ছা চাকরি করবা না কেন বলো? আচ্ছা বিয়ে করলে কি করবা? ওকে আমি গেলাম, আমার কিছু কাজ আছে। রিয়ার চোখে পানি কেমন টলমল করছে। আমি জানি ও আমাকে ভালোবেসে ফেলেছে। ও হাত ধরে টান দিলাম। আচ্ছা, তুমি আমার গার্লফ্রেন্ড হবা? দূর শয়তান। একটা কথা বলবো, থানায় নিয়ে যাবা না তো? না বলো। আচ্ছা, একটু জড়ায় ধরবা প্লিজ। বলার সাথে সাথেই জড়ায় ধরলো। আহা, কি শান্তি। চাকরিটা মনে হয় আর করা লাগবে না। ওই কি বললা? না মানে, সবসময় তোমার সাথে থাকার কোনো চাকরি থাকলে করব। ঠিক আছে, আমার গাড়ির ড্রাইভারের পদটা দিয়ে দিলাম, কেমন? ওকে। ওই ছাড়লা কেন? জড়ায় ধরো। নো ডিস্টার্ব, তাহলে কিন্তু থানায় ধরায় দিয়া যাইব। কেমন আছো? তুমি? হ্যাঁ আমি। এত অবাক হচ্ছ কেন? কই, এখানে অবাক হওয়ার কি আছে? হঠাৎ করে তোমাকে, তুমি এভাবে এসে নিজে থেকে কথা বলতে চাইবে, এটা এক্সপেক্ট করিনি আমি। বললে না যে? কি বলবো? ওই যে জিজ্ঞেস করলাম না কেমন আছো। ও হ্যাঁ হ্যাঁ, আমি খুব ভালো আছি। তুমি কেমন আছো? ভালো থাকলেই ভালো। এখানে কি করছো? না, ওই তো সামনে হোস্টেলে উঠেছি। আজ প্রায় 3 দিন হলো, বা এর থেকেও বেশি হতে পারে। কি আমার এলাকায় 3 মাস ধরে আমি জানতে পারলাম না? হয়তো জানানোর ইচ্ছে কিংবা সাহস হয়নি। তো আজ কিভাবে হলো এই ইচ্ছে কিংবা সাহস? জানি না, ইচ্ছে হলো তাও এসে কথা বললাম। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবে। যে কোনো প্রয়োজনে কল করতে ভুলবে না কিন্তু। হ্যাঁ নিশ্চয়ই। আচ্ছা, আমাকে যেতে হবে, কিছু কাজ আছে। হ্যাঁ শিওর। অনেক চলে যেতে লাগলো। আমি তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছি, অপেক্ষা করছি সে যদি পেছন মুড়ে একবার হলেও আমার দিকে তাকায়। কিন্তু সে তো তার পথেই পা বাড়িয়ে চলে যাচ্ছে। তাকাবেই বা কেন? একটা মানুষকে খুব সহজেই অতীতের কথা ভুলে যায়। কিন্তু আমি অবাক হলাম অনেকের কথা বলা দেখে। সে খুব সুন্দরভাবেই আমার সাথে কথা বলল, যেন আমার প্রতি তার কোনো রাগ অভিমান কিছুই নেই। আমার থেকে যেন সে কখনো কোনো কষ্টের স্বাদ পায়নি। কিন্তু আমি তাকে যা দিয়েছি অন্য কেউ কি আর তা দিতে পারবে বলো? মানুষ কি আমার মতো এতটাই নিষ্ঠুর? আমি অবন্তিকা। আর এই যে ছেলেটার সাথে কথা বললাম সে অনেক। আমরা দুজন দুজনকে ভালোবাসি। 4 বছরের রিলেশন ছিল আমাদের। কিন্তু সেই 4 বছরের এই মধুর সম্পর্কটা গত 4 মাস আগেই পারিবারিক চাপে ভেঙে যায়। আসলে আমাকে গর্ভে ধারণ করা মা নেই। আমার বাসায় যে মা আছেন তিনি আমার সৎ মা। আর এই মায়ের কারণে বাবার আদর থেকেও আমি বঞ্চিত হতে শুরু করেছি। 4 মাস আগের কথা? হ্যালো অনিক, আমার সাথে দেখা করতে পারবে? কি বলে মেয়েটা? পারবো না কেন, আসছি। কল রেখে আমি অবন্তিকার সাথে দেখা করতে গেলাম। কি হয়েছে পাগলির? আজ এত জরুরি তলব? ভাবতে হবে তো। অনেক ফাজলামো করো না। মা আমার বিয়ে ঠিক করেছেন। ছেলেপক্ষ 50 লক্ষ টাকা দেনমোহর দেবে সাথে সাথে। এতে করেই আমার মা রাজি। কি বললেই হলো? তুমি বলে দাও এ বিয়ে তুমি করবে না, তুমি আমাকে ভালোবাসো। যদি বললেই হয়ে যেত তবে কি আমি এভাবে তোমার কাছে আসতাম? আচ্ছা ঠিক আছে, তুমি বাসা যাও, আমি চিন্তা ভাবনা করে তোমাকে কল করছি। অনেকের কথা মতো আমি বাসায় চলে আসি। রাত যখন প্রায় 12টা বাজে অনেকের কল দেখতে পেয়ে সাথে সাথে আমি রিসিভ করি। অবধি আমি অনেক ভেবেছি, কিন্তু আমি কোনো উপায় পাচ্ছি না। এখন কি করব না করব কিছুই ভেবে পাচ্ছি না। তবে হ্যাঁ, একটা মাত্র উপায় আছে। কি সেটা? চলো পালিয়ে বিয়ে করি।
কি বলছো অনিক? এটা সম্ভব না। আমিও অন্তত আমার বাবাকে কষ্ট দিয়ে কিছু করতে চাইবো না। তো তোমার কাছে কি আর দ্বিতীয় কোনো অপশন আছে? তুমি তোমার বাবাকে কষ্ট দিতে চাও না, কিন্তু তোমার বাবা তো তোমার কষ্টে মুখ খুলে কথা বলে না। দেখো অনিক, বাবাকে নিয়ে এভাবে কথা বলা যাবে না। তুমি যদি পারো পাশে এসে কথা বলে আমাকে নিয়ে যাও। আমি এক পায়ে প্রস্তুত তোমার সাথে যেতে। তোমার মনে হয় তোমার বাসায় এসে তোমার হাত ছেড়ে তারা দিয়ে দেবে? হ্যাঁ, আরে তোমার মা তোমাকে টাকার জন্য বিয়ে দিচ্ছে। আমি কি 50 লাখ টাকার মালিক? সেদিন অনেকের এভাবে কথা বলা আমার পছন্দ হয়নি। যাই হোক, যেমনই হোক উনি আমার বাবা। বাবাকে নিয়ে এভাবে কথা বলা আমার সহ্য না হলে আমি অনেকের সাথে রাগ করে কল কেটে দিই। তারপর কি? অবন্তিকার ফোন বন্ধ। হ্যাঁ, জানি তার সাথে এভাবে কথা বলা আমার একদমই ঠিক হয়নি, কিন্তু আমার কাছে কি আর কোনো উপায় ছিল? আমি প্রতিদিনই অবন্তীকে কল করি, দিনে রাতে এমন কোনো মুহূর্ত বাদ দিইনি যে আমি তাকে কল করিনি, কিন্তু ওপাশ থেকে শুধু কাঙ্ক্ষিত নম্বরে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না, এতটুকুই শুনতে পেতাম। কিন্তু আমি থেমে থাকিনি। যাই করি না কেন, সে আমার ভালোবাসা। এভাবে কি ছেড়ে দেব? আমি অবন্তীকে কল করতাম কিন্তু ফোন বন্ধ। তাকে কল করতে করতে যখন আমি এক পর্যায়ে ক্লান্ত হয়ে যাই, হঠাৎ মনে হলো তার মায়ের নম্বরে আমার কাছে আছে। আমি সাথে সাথে কল করি। কয়েকটা রিং হওয়ার পরে কল রিসিভড হলে ওপাশ থেকে তার মা বললেন, কে বলছেন? আমি শুধু বলছিলাম অবন্তিকা আছে। তারপর তার মা যা বলল তার জন্য আমি প্রস্তুত ছিলাম না। হ্যাঁ, যদিও কথাটা আমার জন্য অনেক কষ্টদায়ক ছিল, কিন্তু কি করার? সে যদি তার পরিবারের জন্য আমার ভালোবাসা ত্যাগ করে সুখে থাকতে পারে, আমিও তবে তার ভালোবাসার জন্য তার সুখে সুখী হয়ে নিজেকে সামনে নিতে পারবো। ব্যাস, তারপর থেকে আমি আর কাউকে কোনোদিন কল করে ডিস্টার্ব করার প্রয়োজন মনে করিনি। ব্যাস, এই তো একটা ভালোবাসার মৃত্যু হলো। তারপর আজ 4 মাস পরে দেখা হলো আবার, কিন্তু এবার সে চলে যাচ্ছে। আমি অবন্তীকে পেছনে ফেলে শুধু সামনের দিকে পা বাড়াচ্ছিলাম, কিন্তু হঠাৎ মনে হলো এখানে হোস্টেলে কেন উঠবে এখানে? আমার মনে অশান্তি কাজ করতে লাগলো। আমি আবারও দৌড়ে অবন্তীকের কাছে গেলে সে আগের মতোই আমার দিকে তাকিয়ে দাঁড়িয়েছিল। আমি দৌড়ে তার কাছে গিয়ে বললাম, আচ্ছা তুমি এখানে হোস্টেলে কেন? হোস্টেলে থাকি তাই হোস্টেলে। কেন? তুমি হোস্টেলে থাকবে কেন? হাজবেন্ডের বাসা কই? হাজবেন্ড মানে? কার হাজবেন্ড? আশ্চর্য, কার আবার? তোমার? আমার হাজবেন্ড কই থেকে আসবে? কেন, তোমার মা যে বললো তোমার বিয়ে হয়ে গেছে? না, মা মিথ্যে বলেছে। সেদিন তোমার সাথে কথা বলার পরে আমি সাহস করে মায়ের কাছে গিয়ে বলেছিলাম যে আমি তোমাকে ভালোবাসি, তোমাকে ছাড়া কাউকে বিয়ে করব না। ব্যাস, আমার উপর শুরু হয় অত্যাচার। আমার ফোনটাও আমার কাছ থেকে ছিনিয়ে নেয়। কিন্তু কি আর করার, বাবার দিকে তাকিয়ে সব মাথা বুঝে সহ্য করেছি। যেদিন বিয়ের তারিখ ঠিক হয় সেদিন আমি আত্মহত্যা করার হুমকি দিলে বাবা কোনো রকম করে আমার বিয়েটা থামিয়ে দেন। কিন্তু ওই দিন রাতে বাবাও আমাকে ছেড়ে চলে যান আমার আসল মায়ের কাছে। শেষ বাবাও নাই, বাসায় যে মা আছে সেটা তো সৎ মা। ব্যাস, আমার জায়গা হলো বাড়ির বাইরে। প্রতিদিনের এই অত্যাচার সহ্য হতো না জানো। আমি তোমার সাথে যোগাযোগ করতে পারিনি। ব্যাস, এখন হোস্টেলে থাকি, পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম জব করে দিনকাল খুব ভালোই চলে। অবন্তিকার কথা শুনে আমি নিজেকে ধরে রাখতে পারছিলাম না। তারপর তাকে বললাম, তো তুমি আমাকে বলতে পারতে না? কিভাবে যোগাযোগ করব বলো? আর নাম্বারও তো মনে ছিল না। তবে হ্যাঁ, অনেকবার তোমাকে দেখেছি, কিন্তু সাহস করে তোমার সামনে আসতে পারিনি। আমার সামনে আসতেও কি সাহস লাগতো? হ্যাঁ, তখন লাগতো। বিপদে পড়ে কারোর সামনে যেতে ভয় লাগে, নিজেকে স্বার্থপর মনে হয়। হ্যাঁ, খুব বুঝদার হয়ে গেছো। ভালো। আচ্ছা, তবে এবার আমি চাই বলে একটা রিক্সা ডাক দিলাম। রিক্সায় উঠে তাকে বললাম, ভালো থাকতে পারবেন তো? কোনো অসুবিধা হবে না তো? চেষ্টা করব ভালো থাকার। অসুবিধের সুবিধায় পরিণত হবে নিশ্চয়ই। থাপড়ে একদিনে ঠিক করে ফেলবো। অনেক কথা শিখে গেছো। রিক্সা উঠে বলছি। কিন্তু কেন? আমি বলছি না উঠতে। অনেক জোর করেই আমাকে রিকশায় তুলে রিকশাওয়ালাকে যেতে বলল। কোথায় নিয়ে যাচ্ছ? বেশি দেরি হলে হোস্টেলে গেটে তালা লাগিয়ে দেবে তো। চুপ করে বসে থাকো, আর হোস্টেলে থাকতে হবে না। আশ্চর্য তো, আমি কোথায় থাকবো? অনেক আমার কথার জবাব না দিয়ে দেখলাম ফোন বের করে কাউকে কল দিল। বলল, দোস্ত, একটু বাইরে বের হ, বিয়ে করতে যাচ্ছি, সাক্ষী লাগবে।
আমি শুধু তার দিকে অবাক চোখে তাকিয়ে আছি। সে আমার কোমল মায়াবী দৃষ্টিতে তাকিয়ে আমাকে বলল, তোমার বিয়ে হয়ে গেছে আর তুমি সুখে আছো, এই কথা শুনে তোমাকে ডিস্টার্ব করতে চাইনি, তোমার সুখে বাধা হয়ে দাঁড়াতে চাইনি আমি। কিন্তু তার মানে এই না যে এই অনিকের ভালোবাসা কমে গেছে। অনিক অবন্তীকে সারা জীবন একইভাবে ভালোবাসবে। বলে তার বুকের কাছে আমাকে টেনে নিল, জড়িয়ে নিল তার ভালোবাসার চাদরে।